তৃষা অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনা। এমন হারে দাজ্জাল ছেলে তো কোনোদিন সে দেখেনি। খবিশের ঘরে একটা তার ছিঁড়ে আসবে, থুতু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে, এই বলে রাখছে তৃষা। তৃষা সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, একটা কাজ তো খুঁজতেই হবে, এভাবে চললে হবে না। ওদিকে শিমলার মা কাল রাতে শিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলেছিল, কিরে বন্ধু আর কতদিন থাকবে এখানে? সত্যি করে বলতো, এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এখানে আসেনি তো? সেসব কথা তৃষার একটু ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনে ডাটা নেই। এভাবে কি চলে? বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায়। এখানে হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে নেওয়া হবে। যেই আমার জিম, এখানে আর কত ইনকাম হয় এই হিসাব তৃষা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে বের করতে পারবে। তৃষা বুক ফুলিয়ে জিমে যেতেই তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিমে দেখি হ্যান্ডসামদের বাহার, এক একজনের কি বডি! উফ, এসব দেখলেই তো নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এই ছোট্ট হৃদয়টাকে আশ্রয় কেন্দ্র বানিয়ে ফেলেছে। যাকে দেখে তাকেই জায়গা দিয়ে দেয়। একটার পর একটা কন্টিনিউ ট্রেন্সের মতো চলছে তো চলছেই। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে, মেকআপ সব ঠিক আছে তো। হঠাৎ তার চোখ যায় একটা লোকের দিকে। আর এটা সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাতে এসেছিল? মাইরি কি হট লাগছে! এই ছেলে তো পুরোই চকলেট বয়। এই ছেলেটার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। আল্লাহ মনে হয় প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রত্যুষের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে পড়ছে। সে হাতের পশ্চাৎ ভাগ দিয়ে মুছেও আবার ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘামের রেখা। টি শার্টের ভেতরটা এমন ভিজে গেছে যে গায়ে আঁকড়ে লেগে আছে। সে গাঢ় নীল রঙের স্লিভলেস টি শার্ট পরেছে, যেটায় ঘাম জমে রং আরও গাঢ় হয়ে উঠেছে। বাইসেপস আর ট্রাইসেপস ফুলে উঠেছে টান টান। পেশিগুলো ঘামের ঝিলিক নিয়ে একেবারে স্পষ্ট। কালো ট্র্যাক প্যান্ট পরে আছে, পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম গ্লাভস, যেটা ভিজে গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়েল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবাডস ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃদস্পন্দনের শব্দই বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রত্যুষের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে প্রত্যুষের পেছনে এসে ধপ করে পড়ল। জিউ ভাই একেবারে কাছেই গালি দিয়ে চলে এসেছিল, ভটকার বাচ্চা ভটকা, তুই এই পেট নিয়ে জিমে কেন আসছস? অভিশাপ দিলাম, চিকন তো হইতেই পারবি না, উল্টো ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এসব শুনলে পটার আগেই পালাবে। কি এমন ধপাস করে পড়ল তা দেখার জন্য সে পেছন ফিরতে দেখল সেই দিনে সে তৃষা মেয়েটা পড়ে আছে। সে ভুরু কুঁচকে তৃষাকে জিজ্ঞেস করলো, আরে তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো যে? তৃষা জলদি কপালের সানগ্লাসটা চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তৃষা তখনও সেইভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার। কি কেলো হয়ে গেল? সে কোনো মতে ম্যানেজ করে বলল, ইয়ে মানে এটা চিৎপটাং জিম। প্রেম বাসায় এসে গোসল সেরে নিল। ভেজা চুলের ডগা থেকে টপ টপ করে পানি ঝরছে। সুঠাম দেহের সঙ্গে কালো রঙের টাওয়ালটা কেমন করে জড়িয়ে আছে। এই প্রেমকে দেখে কার না প্রেমে পড়তে ইচ্ছে করবে। আয়নার সামনে দাঁড়াতেই চোখ গেল বুকের দিকে। ডান পাশের বুকের ওপর একটা হৃৎপিণ্ডের অসম্পূর্ণ ট্যাটু, অথচ হৃৎপিণ্ড তো থাকে বাম পাশে। তবে প্রেম কেন ডান পাশে ট্যাটু করালো? সে কি বোঝাতে চাইছে অন্ধকারের ছায়াদের হৃৎপিণ্ড ডান পাশে থাকে? প্রেমের বয়স তখন 21। সেই সময় এই ট্যাটু করিয়েছিল, আর এই ট্যাটু করিয়েছিল ওই নাইট ক্লাবের ইরিন নামের মেয়েটির কাছ থেকেই। ইরিনের বয়স তখন 18। ক্লাবে তাকে জোর করে আনা হয়েছিল, কিন্তু তার ট্যাটু করার হাত ছিল দারুণ। যদিও সব কিছুই তখন ইরিনের জন্য নতুন ছিল, তবুও সেই দিন প্রেম হঠাৎ কী ভেবে এই ট্যাটুর সিদ্ধান্ত নিল তা সে নিজেই ভালো করে বলতে পারবে।
জন্মদিন প্রেমের কাছে অভিশাপ ছাড়া কিছু নয়, আসলে নিজের জন্মকেই সে অভিশাপ বলে মনে করে। তাই জন্মদিনের দিন বাসায় থাকে না সে, প্রচুর নেশা করে, বাইক রাইড করে আর প্রতি বছর ক্লাবে একটা পার্টি দেয়। আসলে অন্যদের আনন্দ দেওয়ার আড়ালে সে যেন বলতে চায় কারো সুখ অন্যের দুঃখের কারণও হতে পারে। নেশাখোরদের জীবনে সুখ বলে কিছু থাকে না, অথচ যারা আজ নেশার দরজায় এসে দাঁড়িয়েছে তারাও একদিন সুস্থ মানুষ ছিল। তারাও হাসতো, স্বপ্ন দেখত, কিন্তু জীবনের এক একটা অতীত, দুঃখ আর যন্ত্রণা মানুষকে খারাপ করে দেয়। কেউ দুঃখ ভুলতে নেশায় দ্বারস্থ হয়, কেউ ভালোবাসার ছলনার শিকার হয়, কেউ পারিবারিক চাপে, কেউ বা পরীক্ষায় ব্যর্থতার আক্ষেপে নেশাকে বেছে নেয়। অথচ নেশা হচ্ছে বিশ্বাসঘাতক বন্ধু, ক্ষণিকের সুখের বদলে কেড়ে নেয় পুরো জীবনটাকে। প্রতি জন্মদিনে প্রেম আসে ইরিনের কাছে শুধু এই টেটুটাকে ভরাট করার জন্য। বাকি সময় সে আর ইরিনের কাছে যায় না। প্রেমের জীবনে কোনো সঙ্গী নেই, সে নারী কিংবা সংসার কিছুই চায় না। প্রেম মনে প্রাণে বিশ্বাস করে তার মধ্যে ভালোবাসার অনুভূতি জন্মাতে পারে না, ভালোবাসাকে সে ঘৃণা করে। ইরিনের সঙ্গে একসময় বন্ধুত্ব ছিল, কিন্তু যখন প্রেম বুঝল ইরিন তাকে অন্যভাবে দেখতে শুরু করেছে তখন ধীরে ধীরে সরে যায়। এখনও প্রতি বছর শুধু টেটুর জন্যই যায় সেখানে। উপরের রুমটা বসেই ইরিন টেটু ভরাট করে, প্রেমও ভরাট করিয়েই চলে আসে। হয়তো যেদিন টেটুটি পুরোপুরি শেষ হবে সেদিন থেকে আর কোনো দিন ইরিনের কাছে ফিরবে না। প্রেম সাদা রঙের শার্ট পরে বাগানে গেল, নিজের হাতে গড়া ফুলের বাগান, গাছ ভর্তি নানা রঙের ফুল, দেখলেই মনে শান্তি নামে। তবে সবচেয়ে প্রিয় তার লাল গোলাপ। অনেকগুলো গাছ আছে, যে কয়েকটা গোলাপ কেটে ঘরে নিয়ে গেল ফুলদানিতে পানি ভরে তাতে সাজিয়ে রাখবে। ফুলগুলো রেখে প্রেম গেল কিচেনে, ফ্রিজ থেকে বিফ বের করে যত্ন করে কাটতে শুরু করলো। বড় একটা হাড়সহ মাংস, হাতে সদ্য কেনা ধারালো চাপাতি। কাটতে হবে তো, কিন্তু তবুও কেমন যেন চাপাতি চালাতে ইচ্ছে হচ্ছিল না, তাই ফোনে গান ছেড়ে দিল। গান ছাড়া কাজ করতে প্রেমের বোরিং লাগে। ফোনে তখন বাজছে প্রেম আমার ও প্রেম আমার। সুরের সঙ্গে তাল মিলিয়ে প্রেমও গুনগুন করে গাইছে, আর সেই সুরের ছন্দে মাংসে কোপ বসাচ্ছে চাপাতি দিয়ে। এটাই তো প্রেমের কাছে আসল ফিলিংস। প্রত্যুষ সরাসরি এখান থেকে শাওয়ার নিয়েই তৈরি হয়, তারপর তৃষাকে নিয়ে ক্যাফেটেরিয়াতে বসে। এই মেয়ের নামটাই জিজ্ঞেস করা হয়নি, তবে বারবার এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। প্রত্যুষ বিনয়ের সঙ্গে তৃষাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার, বাসা কোথায়? তৃষা নুজাত, বাসা তো এই দিকেই। তবে মনে মনে সে বলে উঠল, বাসা যেখানেই হোক না, আপাতত তোমার মনের মধ্যেই বানাতে চাই। প্রত্যুষ হেসে বলল, এখানে কেন আসা? মানে জিম লাভার নাকি? হ্যাঁ, একেবারে ছোটকাল থেকে, কিন্তু আমার মনের মতো কোনো জিম সেন্টার বাংলাদেশে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এই জিমটা কিন্তু আহামরি ছিল। আসলেই? ও আচ্ছা, তাহলে বোধহয় আমার দেখতে একটু সমস্যা হয়েছে। প্রত্যুষ জিজ্ঞেস করলো, তোমার ট্রেইনার আছে, মানে জিম ট্রেইনার? নেই, তবে আপনি চাইলে হতে পারেন। প্রত্যুষ আসলো, তারপর বলল, হতে পারতাম, তবে আমার আরও অনেক কাজ আছে। আপনি কাজ কি করেন? মানুষ খুন। তৃষা চোখ বড় বড় করলো, কি মানুষ খুন? মানে যারা মানুষ খুন করে তাদের খুঁজে বের করি। তৃষা বলল, মা পুলিশের লোক? না, ইন্টেলিজেন্ট অফিসার। তার মানে তো আপনার মাথায় অনেক বেশি বুদ্ধি বলা যায়। আপনার নামটাই তো জানলাম না। প্রত্যুষ দেওয়ান। এক মুহূর্তে প্রেমের নামটা মাথায় এলো তৃষার। আজকাল খালি প অক্ষরের নামের মানুষগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, তবুও দেখো না কোথায় এই প্রেম আর কোথায় প্রত্যুষ দেওয়ান। হঠাৎ ঠিক তৃষার সামনের সিটে বারবার দুজন ছেলে এসে বসল। এতক্ষণ দুজনে পেছনে ছিল। প্রত্যুষ বিষয়টি লক্ষ্য করে, তবে সে কেবল একবার তাকে আবারও ফোনের দিকে তাকায়। এখানে সে এমনি এমনি আসেনি। তৃষা তো অজুহাত ছিল, একটা বিষয়ে তদন্তের জন্য আসা। তবে তদন্তের হবে কি করে? ক্রিমিনাল যে ডিল করতে এখনো এলো না। হঠাৎ তৃষা ফোনের অফ স্ক্রিনে দেখলো ঠোঁটের লিপস্টিক কেমন যেন একটা ফিকে হয়ে গেছে। সমস্যা একটাই, কিছু খেলে লিপস্টিক ফেটে চলে যায়, হোক তা অনেক দামি লিপস্টিক কিংবা ওয়াটারপ্রুফ। এখন এই হ্যান্ডসামের সামনে তো আর লিপস্টিক লাগানো যাবে না,
তাকে তো বোঝাতে হবে তৃষার ঠোঁট জন্ম থেকে এমন, বিড়ি খাওয়াদের মতো নয়, বরং জন্মের দিনে লিপস্টিক দেওয়া সহ পয়দা হয়েছিল, এখন খালি কালার চেঞ্জ হয়। সে প্রত্যুষকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ শিওর। মেল আর ফিমেল ওয়াশরুম পাশাপাশি, তবে ওয়াশরুমে তৃষা গেল না, গেল বেসিনের আয়নার সামনে। সে উঠে যেতেই ছেলে দুটো উঠে গেল, যেতে যেতে বলল, আব্বে হালা কারাক জিনিস একখান, এরে হাতছাড়া করি কেলা কত, হাসা কইসোস কাদের, তবে মাইয়া মনে হয় না পুরান ঢাকার, তাতে কি, জিনিস তো জব্বর। তারা উঠে ওয়াশরুমের দিকে যায়। প্রত্যুষ একটা মুচকে হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে তাদের পেছনে ওয়াশরুমের দিকে যায়। ছেলে দুটোর মধ্যকার একজন তৃষার পেছনে এসে দাঁড়াতেই তৃষা আয়নার দিকে তাকিয়ে তার সঙ্গে দৃষ্টি মেলায়। তার হয়তো বুঝতে বাকি নেই, ছেলে দুটো তাকে দেখে বিশ্রী হাসি দেয়। সে হাসি দেখে আস্তে করে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। সেখান থেকে কাঁটার বের করার আগেই দরজার সামনে প্রত্যুষ এসে দাঁড়ায়। ছেলে দুটোর উদ্দেশ্যে বলে, বলো কোন হাসপাতালে যেতে চাও আর কেমন থেরাপি লাগবে। তৃষা ততক্ষণে আর কাঁটার বের করলো না, তবে ভেবেছিল বিষয়টা শেষ হবে এখানেই, কিন্তু না, প্রত্যুষ কাদের নামক ছেলেটিকে বলল, কোন হাসপাতালে যাবে বলো, সেখানকার সিট বুকিং দিতে হবে তো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে প্রত্যুষ তার গায়ে হাত তুলল, নাক বরাবর কয়েকটা ঘুষি দিতে রক্ত বেরিয়ে এলো। পাশের ছেলেটার শক্তি হচ্ছে না প্রত্যুষের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করার। ওদিকে তৃষা তো কেবল হা হয়ে রইল, এত জেন্টলম্যান এই ছেলের মার দেওয়ার স্টাইলটা কি জোস। সে জানে কোথায় মারলে শত্রুকে সহজেই নাজেহাল করা যাবে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যেতে প্রত্যুষ নিজের কলার ঠিক করে বলল, ধ্যাৎ, সকালেই তো আয়রন করেছিলাম, যাক ব্যাপার না। তৃষা, তুমি ঠিক আছো? তৃষার তো কোনো পাত্তা নেই, সে হা হয়ে প্রত্যুষকে দেখছে। ঠিক আছে তৃষা, কথা বলছো না যে? তৃষা প্রত্যুষের দিকে ওইভাবেই তাকিয়ে রইল। এতদিনে মনের মতো ছেলে পেয়েছে, বউ হলে এর বউই হবে, কিন্তু পটাবে কেমন করে? হঠাৎ তৃষার মাথায় বুদ্ধি এলো। এই বুদ্ধি হলো ছেলে পটানোর বুদ্ধি নাম্বার 1। কাজে না লাগলে বাকিগুলো ট্রাই করবে। তৃষা চোখ পিটপিট করে কপালে হাত দিয়ে বলল, ঠিক নেই, আমি অজ্ঞান হয়ে যাব, মাথাটা ঘুরছে, ওমা গেলাম পড়ে, কেউ প্লিজ আমায় কোলে নিয়ে সাহায্য করুন। বলতে না বলতেই ধপাস করে প্রত্যুষের গায়ে হেলে পড়তে যাবে, তার আগে প্রত্যুষের কল এলো। সে সাইড হতেই ধপাস করে আবারও তৃষা পড়ে গেল। তা দেখে প্রত্যুষ তার দিকে চেয়ে বলল, এখানে বুঝি শীত পটাং জিম করছেন নাকি এটা বাথরুম জিম? কালুর বাপ লুঙ্গি হা করে বিছানায় শুয়ে আছে। খালি গায়ে হাওয়া বাতাস লাগলেই হবে নাকি? দেহ মন সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য হাওয়া বাতাস গুরুত্বপূর্ণ। ইদানিং কালুর বাপের বিয়ে ফিলিংস পায়, করে ফেলবে নাকি? তাছাড়া এলাকার মেয়েগুলো তো বিশাল জ্বালায় তাকে, সুন্দর হয়েও পড়েছে বিপদে। ইস, মাঝে মাঝে নিজেরই লজ্জা করে। বউ নার্গিসের স্মরণে তার একটা গান গাইতে ইচ্ছে করছে, গাইবে নাকি? দরজাটা তখন খোলাই ছিল। হঠাৎ সিদ্দিক নেওয়াজ আচমকা ঘরের মধ্যে ঢুকে কালুর বাপকে এই অবস্থায় দেখেই তো মাথাটা তার গোল গোল ঘুরতে শুরু করলো। মোখলেস জলদি উঠে বসে লঙ্গি ঠিক করতেই সিদ্দিক বলল, ওই পচে যাওয়া যোগটাকে গ্যালারির ফটোর মতো প্রদর্শন না করলেই নয় কি? বুড়ো বয়সে ভীমরতি, যা দুষ্টু, ওদিকে নজর দিলেই কি নয়? কালুর বাপ ক্ষমা করবেন, সবাইকে তো আজকাল নার্গিস মনে হয়, কাকে যে কি বলে ফেলি। তবে আপনি কিন্তু আমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে অপমান করেছেন। ঠ্যাঙ্গা করছি, যাও গিয়ে আমার নাতির জন্য খাসামে খুঁজে আনো। হেতিজা প্রেমার চোখে শশা লাগিয়ে রাখতে বলেছিল, প্রেমা সেই শশা খেয়ে বসে আছে। এই রূপচর্চা কত কঠিন কাজ, আর তার এইসবের দরকার কি? সে তো এমনিতেই ঝাক্কাস আছে। সেদিন কালো গাড়িটা নিয়ে প্রেম ভাই লেদার জ্যাকেট পরে যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন তো প্রেমা আরও একবার তার প্রেমে পড়ল। উফ, চোখের চশমা আর বডিটা কি আকর্ষণীয়, দেখলে মন চায় বউ হয়ে যেতে। রাতে এই এমন একটা পুরুষ তখন তার পাশে থাকবে, ভাবলেই গায়ে কাটা দেয়। প্রেমার মা সেদিন প্রেমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে প্রেমা, তোর কেমন ছেলে পছন্দ? প্রেমা ড্রাইভিং সিটে বসা প্রেমকে দেখে বলেছিল, একটা ড্রাইভারকেই চাই, অমন ছেলে হলেই হবে। রাত তখন 10টা বাজে। প্রেম ভাই ফিরবে আরও রাতে। আজকে সবাই ঘুমালে চুপি চুপি প্রেম ভাইয়ের রুমে যাবে প্রেমা।
প্রেম ভাই কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। সে গিয়ে প্রেম ভাইয়ের কোলবালিশ সরিয়ে না হয় সান্ত্বনা স্বরূপ তার কোলবালিশ হয়ে যাবে। কিন্তু প্রত্যুষ ভাই যেন এসব না জানে ওই লোক প্রেম ভাইকে যে কেন এত অপছন্দ করে, মানে দুজনের মধ্যে বনে না। বনবে কি করে? একজন ক্রিমিনাল, অন্যজন আইনের লোক। বাট ক্রিমিনাল হয়েছে তাতে কি? প্রেম আর ওই সবই ভালো লাগে। রাগ করে প্রেম তাকে যখন ধমক দেয় তখন ডার্ক একটা ভাই পাশে, কিংবা কখনো যখন রাগের বশে একেবারে কাছে এসে শক্ত করে থুতনিটা চেপে ধরে, তখন তো লজ্জায় ব্যথা যন্ত্রণা সব ভুলে যায়। কবে যে বিয়ে হবে? আচ্ছা, ওই ক্রিমিনালটার সঙ্গে তার বিয়ে হলে সে বাচ্চার নাম কি রাখবে? দুজনের নামই তো প দিয়ে। আজকে ফেসবুক গ্রুপে একটা সাহায্যমূলক পোস্ট করতে হবে, দেখা যাক কে সুন্দর নাম সাজেস্ট করে। হঠাৎ হেতিজা রুমে ঢুকে বললেন, হ্যাঁ রে প্রেমা, তোর মন মতো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছেলে কি করে? বাসের ড্রাইভার। কি মানে আবার কি? তুই না সেদিন বললি ড্রাইভারের সঙ্গে বিয়ে করবি? ছেলে একটু কালো আর খাটো, কিন্তু ওর দুটো বাস আছে, একটা সে নিজে চালায়, অন্যটা ভাড়া দেওয়া। দেখিস একদিন কোটিপতি হবি তোরা। অমিতাভ বচ্চনের সূর্যবংশ ছবিটা দেখিসনি? হীরা কেমন বাস চালিয়ে কোটিপতি হয়, তুই আর ওই ড্রাইভারও হবি একদিন। আম্মু! প্রেম সকালে ভার্সিটি এসে দেখে আজকেও তৃষা আসেনি। কত বড় সাহস ওই মেয়ের! পরপর দুদিন সালাম দেয়নি প্রেমকে। ওর তো উচিত ছিল দুদিনের সালাম একেবারে বাসা থেকে খামে ভরে কুরিয়ার করার। করলো কি? কত রেডিকিউলাস একজন মেয়ে! মন তো চায় ধরে চুলগুলো কেটে দিতে। শালির ঘরের তাছাড়া একটা আসুক, এইবার চুলে সুইংগাম লাগিয়ে দেব। সারাদিন এসব বলে নিজেকে চুপ করিয়ে রাখলো। শেষে গিয়ে শিমলাকে হুমকি ধামকি দিয়ে অ্যাড্রেসটা নিয়ে বাসায় গিয়ে হাজির হয়। শিমলার বাবা মা গিয়েছে দাওয়াতে। বাসা তখন পুরো ফাঁকা। শিমলা যে আগ বাড়িয়ে কল করে তৃষাকে সতর্কবার্তা দেবে তার উপায় নেই, থাকবে কেমন করে? অঙ্কুরের দায়িত্বে শিমলাকে রেখে গেছে প্রেম, ফোনটা কেড়ে নিয়েছে সে। তৃষা তখন মুখে বেসন লাগিয়ে বসে আছে। ইস, আবার কখন না কখন প্রত্যুষের সঙ্গে দেখা হয়ে যায়। ফেসবুক আইডিও ছলে বলে কৌশলে নিয়েছে, এবার একটা নক দিলেই হয়। সে তো ব্যস্ত মানুষ, এখন দেয়া যাবে না। তৃষা মুখটা ধুয়ে বসতে যাবে রুমে, সঙ্গে সঙ্গে দরজায় কে যেন কলিং বেল প্রেস করলো। ধ্যাত, কোন ফাটা গোবিন্দ এমন সময় এলো? ওমা, চোর নাকি? রান্নাঘর থেকে বটি হাতে আস্তে আস্তে এগিয়ে এলো তৃষা। দরজা খুলতেই প্রেমকে দেখলো। প্রেম বলল, এই বালমার্কা বাসায় একটা লিফট লাগাতে পারো না? 5 তলায় উঠতে গিয়ে পা ব্যথা হয়ে গেল। তৃষা চমকে জিজ্ঞেস করলো, আপনি? প্রেম ঠোঁটে হাসি টেনে বলল, না, তোমার ভাতার। তৃষা বিভ্রান্তে জিজ্ঞেস করলো, প্রেম ভাইয়া, আপনি এখানে কি করেন? প্রেম তৃষাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ল। পেছন ফিরে তৃষাকে দেখে বলল, গায়ে এমন ভেজা কেন? খুব পরিশ্রমের কাজ করছে মনে হচ্ছে। ঘরে কেউ আছে নাকি? তৃষা আতঙ্কে বলল, আপনি এখান থেকে যাবেন। প্রেম পাত্তা না দিয়ে সরাসরি বিছানায় গিয়ে বসলো। তারপর বলল, বিছানায় এসো। তৃষা ভয় বলল, কেন? আপনি কি আমার ইজ্জত হরণ করতে চান নাকি? আইনের লোককে কল করব। প্রেম ব্যঙ্গ করলো, তোর ইজ্জত আছে? তুই ভালোই ভালো বিছানায় আসবি, আমি আসলে কিন্তু পরে বিছানা থেকে ওঠার শক্তিও পাবি না, বলে রাখছি। তৃষা কাপা কণ্ঠে বলল, আরে আরে, ভয় দেখাবেন না, আসছি তো। প্রেম তৃপ্তির হাসি হেসে বলল, এই তো আমার ব্যাড বিষ। প্রেম হালকা বিরক্তি নিয়ে বলল, আরে ট্যাবলেট, জলদি বিছানায় আসো না। পা দুটো যে তোমাদের লিফট ছাড়া বাড়ির 5 তলায় উঠতে গিয়ে ব্যথা হয়ে গেল, এখন টিপে দিবে না? হাসি মেশানো চটকদার কণ্ঠে বলল, কেন, আমি কি আপনার বউ নাকি? এত পা টেপানোর শখ? তো একটা মেয়ে দেখে বিয়ে করে টেপান না। প্রেম বাঁকা এসে বলল, কি টেপাবো সোনা? তৃষা খেলোয়াড়ি কণ্ঠে বলল, আমার ইয়ে। প্রেম তৃষার দিকে তাকে নরম গলায় বলল, আসো টিপে দেই। এই লোক, আমি আমার গলার কথা বলেছি তো, আমিও তো সেটাই বললাম, আসো গলাটা টিপে দেই, দেশের জনসংখ্যা কমবে। প্রেম পুনরায় তৃষার দিকে তাকে বলল, জামা বদলে এসো। ভেজে জামাতে আমাকে হ্যারাস করছো, আমি নিয়ন্ত্রণ হারালে কি করবো জানো তো? কি আর করবেন, শরীরটাও বলবেন টিপে দিতে। আপনি পারেন শুধু চ্যাটাং স্যাটাং কথা বলতে, আর পারেন কোন বালটা, মুখটা খালি খারাপ করেন। এখন বিদায় হন, আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে, একটা সুন্দরী মেয়ের ইজ্জত এভাবে নষ্ট করতে পারেন না প্রেম ভাইয়া, আপনি পারেন না। এই ওয়াশরুমটা কই? ট্যাবলেট
কি করতে যাবেন সেখানে? আয় আমার সাথে ভেতরে। দেখাই কি করতে যাব? না, আমার লজ্জা করে। তোর লজ্জা আমি মুতে ফ্লাশ করি। তৃষা প্রেমকে ওয়াশরুম দেখিয়ে দেয়। প্রেম ওয়াশরুমে ঢুকতে তৃষা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুম আটকে পুরো মহল্লার মানুষ ডেকে চোর বলে গণধোলাই খাওয়ালে কেমন হবে? সেই প্রেম ভাই, এত সময় লাগে নাকি? কেন, শরবত খাওয়ার অনেক তাড়া নাকি? বোতল ভরে নিয়ে আসছি, ওয়েট কর। স্যাঁ, মুখ দিয়ে একটা ভালো কথা বের হয় না। প্রেম ওয়াশরুমের দরজা খুলতে দেখলো বাইরে দিয়ে দরজা লাগানো। প্রেমের তো তখন মেজাজ গরম হওয়ার পথে। সে ভেতর থেকে চেঁচিয়ে উঠল, আরে ট্যাবলেট, দরজা খুল। হিসু করার জন্য প্রেম নেওয়াজ আমার বাড়ি খুঁজে এখানে এসেছে, তাকে কি করে ছেড়ে দিই বলুন তো? প্রেম ভাই, আপনি আর কোনোদিনও এই বাথরুম থেকে বের হতে পারবেন না, রাক্ষস বেড়া। একবার বের হতে পারলে তৃষার বাচ্চা, প্রথম শিকারটা কিন্তু তুই হবি। শালি, দরজা খুল। কি করবে না করবে ভাবতে ভাবতে দরজা খুলে দিতেই প্রেম এক ঝটকায় তৃষার গলা চেপে ধরল। তৃষার একেবারে দম বন্ধ হয়ে এলো। তৃষা মুখ উল্টে আসলো। প্রেম কেবল 1 ইঞ্চির দূরত্বে তৃষার নিঃশ্বাসের শব্দ সে শুনতে পারছে। তবে তৃষার ফর্সা মুখটা লাল হয়ে আসতেই সে তৃষাকে ছেড়ে দিল। তৃষা কাশতে কাশতে নিজেকে কোনো মতে সামলাতে প্রেম তরাক করে বলল, জামা বদলে জলদি নিচে আসো। কেন? যাব কোথাও একটা। যাব না আমি। সিমলা কিন্তু ভার্সিটিতে বন্দি। তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা নিলামে উঠুক? আচ্ছা, যাওয়া লাগবে না, আমি কল দিয়ে অঙ্কুরকে তার কাজটা সেরেই ফেলতে না হয় বলছি, কি বলো? এই না, আমি আসছি, ওয়েট। তবে বলুন, বাইরে গিয়ে কি করবেন? ফিজিওলজি চ্যাপ্টার পড়াবো। 2 দিন ভার্সিটি আসনি, ক্লাস তো মিস হয়ে গেল। সিনিয়র হিসেবে তো আমার একটা দায়িত্ববোধ আছে, তাই না? বলো বাদুরমুখী। যুবরাজের সামনে নির্বাচন, টানা চাপের এই সময়টায় তার যেন আর ভালো লাগছে না। একটু আগে সভা থেকে বের হয়ে রাফসানকে বলল, এই গবেট তৃষার কোনো খোঁজ পেলে কি? রাফসান ধীর গলায় উত্তর দিল, ভাই, জাস্ট এতটুকু পেয়েছি যে তৃষা ম্যাডাম ঢাকায় গিয়েছেন। যুবরাজ বিরক্ত স্বরে বলল, ঢাকা তো আর ফাঁকা নয় যে ঠিকানা না জেনে ওকে পেয়ে যাব। জলদি খুঁজে বের করো, এভাবে আর ভালো লাগছে না। ইলেকশনের আগে একটা বিয়ে না করলেই নয়, বিয়ে শাদি করে রিল্যাক্স হওয়ার একটা ব্যাপার আছে তো। রাফসান ঠোঁট বাকি বলল, ভাই, বিয়ের আশা ছেড়ে দেন। মানে কি? ভাই, দেশে কি আর মেয়ে নেই? ওই তৃষাকেই করতে হবে? যুবরাজ দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, করতে ওকেই হবে। রাফসান হেসে বলল, তাহলে আপনার বউ গিয়ে আপনি খুঁজেন। যুবরাজ চোখ কুঁচকে তাকালো, তো তুমি কি করবে? বাসর। যুবরাজ অবাক হয়ে বলল, কি? কত বড় সাহস! আরে আমি বিয়ে করে বাসর করব বলেছি। ও, এই ছিল তোমার মনে? আরে ভাই, আপনার তৃষাকে করব বলছি, নিজের জন্য কাউকে খুঁজে তাকে করব। যুবরাজ একটু শান্ত হয়ে হেসে বলল, ও সেটা বলো তো, এতক্ষণ কি জাপানিটা বলছিলাম? রাফসান মনে মনে গর্জে উঠতেই যুবরাজ পুনরায় জিজ্ঞেস করলো, বাসরটা তুমি সাজাবে আমার? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আগে তো খুঁজে বের করেন আপনার না হওয়া হারানো বউকে। মরার আগে স্বর্গে যাওয়ার ধান্দা। স্যাঁ। সিদ্দিক নেওয়াজ বারান্দায় বসে আছেন। এই বারান্দায় বেশিরভাগ সময় কাটে তার। বারান্দা দিয়ে প্রেমের কাঠের বাড়ির চারপাশে অবস্থিত গাছপালাগুলো আফসা দেখা যায়। এই প্রেম ছাড়া তার যে আর কেউ নেই। প্রেম হারিয়ে গেলে এই বংশ হারিয়ে যাবে। সিদ্দিক নেওয়াজ তার বাবার ঘরে একাই ছেলে ছিল, বাকি 4 জন ছিল মেয়ে। সেই সিদ্দিক নেওয়াজের ঘরেও 1 ছেলে 1 মেয়ে জন্ম নেয়। বড় ছেলে পরাগ নেওয়াজ, ছোট মেয়ে হেতিজা। পরাগের বিয়ে দেয়া হয় তার পছন্দের মেয়ের সঙ্গেই। প্রেমের মায়ের নাম হিমিকা গুলজার। কত ভালোই না ছিল শুরুর দিকে তাদের সম্পর্ক। তারপরে একদিন সব ধ্বংস হলো। সেই ধ্বংস প্রেমের জীবনটাকে আরও যে বরবাদ করলো। আজও ধ্বংসের অনলে জ্বলছে প্রেম। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মায়ের ভালোবাসা তো তার তখন বড্ড দরকার ছিল। তবে দুজনের স্বার্থপরতা শেষ করলো তাকে। তারা আজ নেই। তবে প্রেমের ধ্বংস থামার নামই নেই। সিদ্দিক নেওয়াজের অনেক শখ, নাতির সংসার দেখবেন, নাতবউ দেখবেন। এই বাড়িতে আবার বাচ্চাদের হইহট্টগোল শুনতে পাওয়া যাবে। প্রেম ব্যবসা সামলাবে, সব সুন্দর হবে। কি জানি কখনো এই শেষ ইচ্ছেগুলো পূরণ হবে কি না, নাকি শেষ ইচ্ছে বুকে পুষে শেষ বিদায় নিতে হবে। প্রত্যুষের শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। অফিসে এত কাজ। একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছে বিয়ে শাদী করাটা কত গুরুত্বপূর্ণ। এই যে শরীর ব্যথা করছে, কাজ শেষে বাসায় ফেলে তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত।
তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজারটা চোখের নালিশে। দ্যাট এই রোমান্টিকের ভূত ঘাড়ে কেন চাপছে হঠাৎ? কত কাজ বাকি, এখনও সেই খুনির সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এভাবে চললে হবে? তাছাড়া কাল রাতে ক্লাবে প্রেম নেওয়াজ একটা খুন করেছে, ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে। তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ করে যায় প্রত্যুষ। বারবার বাঁচিয়ে দেয় প্রেমকে। কথা আছে না, কেউ পাপ করে আর কেউ সাপ করে। প্রত্যুষ একটা ফাইল হাতে তুলতেই সেখানে একটা নাম লক্ষ্য করে থমকে যায়, পাপন কাজী। এই পাপন নামটা সহ্য হয় না প্রত্যুষের। ফেলে আসা অতীত সে ভুলতে পারেনি বাবার সেই বিভীষিকাময় ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তার জীবনটাও কেড়ে নিল, আর মাকে করলো বিধবা। সন্তানগুলো বড় হলো বাবাহীন। এই শিমলা মেয়েটা এত বেশি কিউট কেন? একে ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত। এমনভাবে কাউকে মনে ধরে বুঝি। শিমলা ভয়ে এখনও কাঁপছে। না জানি বাসায় গিয়ে ওই প্রেম তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এদিকে এই অঙ্কুর তো সামনে এমন গুন্ডার মতো বসে আছে। না পারছে সে ভয়ে উঠতে, না পারছে কিছু বলতে। ভয়ে কাঁপতে থাকা শিমলাকে দেখে অঙ্কুর শেষ পর্যন্ত বলল, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নই। শিমলা কণ্ঠে কেঁপে উঠল, পুরুষ মানুষ তো, তাতে কি হয়েছে, মানুষ তো। অঙ্কুর চুপ থেকে প্রশ্ন করলো, ভালোবাসো কাউকে? বাসি না তো। অঙ্কুরের মুখে হুট করে হাসি ফুটল। ভেবেছিল শিমলা অন্য কাউকে ভালোবাসলে সেই ছেলেকে মারধর করে তুলে এনে শিমলাকে বিয়ে করতে হবে। এখন দেখছে রাস্তা ক্লিয়ার। চোখে চশমা ছাড়া কিছুই দেখো না, ঝাপসা লাগে। তাহলে তোমার দুটো চোখেই হয়ে যায়। আমার চোখ দিয়ে না হয় তুমি জগৎ দেখলে, ব্যাপারটা মন্দ হয় না। বলো কি বোঝাতে চাইছেন ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি কারো গায়ে জলদি জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য অঙ্কুর তো আছে। অঙ্কুর বলল, আছে। কতটা কাছে শুনি? যতটা কাছে থাকলে হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাওয়া যায়। শিমলা মুচকি হাসি দিয়ে চুপ করে যায়। অঙ্কুর বাধ্য ছেলের মতো তাকিয়ে আছে তারই পানে। চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারটা কথা। শিমলার কি সেই কথা শোনা উচিত? তার অবাধ্য মনটা ভাবনায় ডুব দিল। সাদা রঙের একটা জর্জেটে কামিজ পরে রুম থেকে বের হয়েছিল তৃষা। প্রেম ভাই একবার তাকে দেখে চোখ সরু করে বলল, কেউ মরল টলো নাকি আগে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছো আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য? এখন কবরে গিয়ে তো ড্রেস বদলাতে পারবে না। তৃষা মুখ ভেংসি কেটে কালো রঙের একটা জামা পরে আসে। এটা প্রেম ভাইয়ের মনে হয় পছন্দই হয়েছে। তাকে তো বেশিরভাগ কালো জিনিস ব্যবহার করতে দেখা যায়। কি একটা অবস্থা! তাই তো তৃষা বলে, যে কিনা নিজে অন্ধকার সে কেমন করে আলোকে সহ্য করতে পারবে। নিচে বাইকের কাছে যেতেই তৃষা দেখলো সেখানে দুটো হেলমেট আছে। বাপরে, প্রেম ভাইয়ের বাইকে উঠবে সে? তৃষার ভয় ভয় করছে। বাইক অ্যাক্সিডেন্ট করে তাকে মারার ধান্দা করছে না তো? দুনিয়ায় প্রেম ভাই এমন এক মহৎ ব্যক্তি যাকে তৃষা এক সেকেন্ডের জন্য বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি। পরিকল্পিত খুন, তাই না? তোমায় খুন করতে প্রেম নেওয়াজের পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইকে উঠে বসো। বাইকে উঠতে তো পারো। এক্সপেক্ট করো না প্রেম তোমায় কোলে করে বাইকে বসাবে। আর দুটো হেলমেট এনেছি কারণ রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য তো আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্টে প্রেম নেওয়াজ ইনভেস্ট করে না। তৃষা মনে মনে ইচ্ছে মতো গালাগাল করতে থাকলো। মুখ ভেংসি কেটে ইচ্ছে মতো মনে মনে খাস বাংলায় গালি দিল। মুখের এমন দশা দেখে প্রেম বলল, এত গালি দিস না আম্মা, মুখেরও তো একটা বিশ্রাম আছে। তোর ওইটা তো মুখ না, আমার নানির আমলের ভাঙ্গা রেডিও, একবার শুরু হলে বাজতেই থাকে। তৃষা চুপ হয়ে যায়। মুখটা ছোট করতে প্রেম বলল, আবার কি হয়েছে? তৃষা তরাক করে মুখ বাঁকিয়ে বলল, রাগ করেছি কিন্তু আমি। প্রেম ভুরু কুচকে বলল, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইকে উঠে বসো। আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগকে আমি ভাঙাবো, দাঁড়াও। তৃষার কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। কই ভেবেছিল প্রত্যুষের বাইকে উঠে বসবে, এখন তো এই খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। কোন দিন জানি বাথরুমের দরজা ভেঙে তৃষাকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যায়। তৃষা হেলমেট পরতে গিয়ে চুলের সঙ্গে প্যাচ লাগিয়ে ফেলে। সেটা দেখে প্রেম চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে বলল, বলদি তোমার দ্বারা এটাও হয় না? বালডা ছাড়া কিছুই পারো না দেখছি। ভাত রান্না করতে পারো? তোমার স্বামীর কপালে তো দেখছি অঙ্কুরের 10 বছর আগের
ফুটো জ্যাঙ্গিয়ার থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ের দুঃখ আমাশয় হয়ে যাবে, ভাবলেই দুঃখ পাচ্ছে আমার। বেচারার বউ বাল ছাড়া কিছুই পারে না। হাঁস মুরগি পারে ডিম, কিন্তু বাল আবার কে পারে? কেন শোনা, তুমি ওটা পারার জন্য তো আছোই। বাইকে উঠে বসতে প্রেম বাইক চালু করার আগে হেলমেটটা মাথায় দিয়ে তৃষাকে বলল, অনেক জোরে চালাবো, ভয় করলে শক্ত করে চেপে ধরবে বাদরমুখী, কারণ যদি উড়ে কোথাও চলে যাও তাহলে সে আমাকে বাইকের পেট্রোল খরচ করে তোমাকে খুঁজতে হবে। তৃষা মনে মনে শুধিয়ে উঠল, শালা কোন লেভেলের কিপটে। প্রেম বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তৃষা চেঁচিয়ে উঠল, এত জোরে কেন, স্পিড কমান। প্রেম তো স্পিড কমাবে না সোনা, তোমার ভয় লাগছে তো তুমি শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি। ফার্মেসির সামনে বাইকটা থামতেই আতঙ্কে তৃষার ভেতরটা কেঁপে উঠল। সে তো এই হাইব্রিড কল্লাকে জিন্দিগিতে ভয় পায় না। তবে দেখো, এই মশাই তো প্লে স্টোর থেকে একদিনই তৃষাকে ভয় দেখানোর একেবারে কোর্স করে মাঠে নেমেছেন লাঙ্গল চালাতে। লাঙ্গল তো টানা হয় এদের মতো বলদ গরু দিয়েই, নইলে কোন শাস্ত্র আবার গাভী গরুকে দিয়ে ওইসব করায়? যাই হোক, কথায় কথায় নিজেকে গাভী গরু বলে কত বড় পাপ করলো তৃষা। এখন শাস্তি স্বরূপ প্রত্যুষের বউ হয়ে গেলেই হয়েছে। ছেলে সরকারি চাকরি করে, বিয়ে হয়ে গেলে তৃষার ভালোই টাকা পয়সা হবে, তখন তো আর এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না। তাছাড়া ওইসব চাকরি ফাকরি তৃষার পোষায় না। সে তো কেবল শুয়ে বসে থাকতে চায়, তার সামনে মানুষ খাবার দিয়ে যাবে, মুখে তুলে খাইয়ে দেবে, আর সে বসে বসে খালি ফোন চালাবে। আর কিছু এই জীবনে। তবে বিষয় এখন এসব নয়, কথা হচ্ছে প্রেম নেওয়াজ ফার্মেসিতে কেন গেছে, খুবই সন্দেহজনক। হায় খোদা, মাইন্ড কলার এমন ফকফকা হচ্ছে কেমনে করে। তৃষা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রেম ফিরে এলো একটা পানির বোতল নিয়ে তৃষাকে ঔষধের পাতাটা এগিয়ে দিয়ে বলল, খাবে নাকি? এটা খেলে অনেক বড় বিপদের থেকে বাঁচতে পারবে। না মানে এটা অ্যালার্জির ঔষধ, এটা খেলে চুলকানি কমে। মেয়ে, তুমি আমার সুযোগ পেয়ে এত টার্চ করেছো যে সঙ্গে সঙ্গে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার স্কিন কত সেন্সিটিভ ধারণা আছে, দিলে তো এমন খরচা বাড়িয়ে। এত কিপটে আপনি। আমাদের ওইখানে কদু মিয়া নামক এক লোক থাকতো, সবাই তাকে ডাকতো কিপটে কদু বলে। আপনি ভাই তার থেকেও বেশি কিপটে। ও, আর তুমি তো মহিয়সী। তো দাও, এতটা পথ সঙ্গে করে এনেছি, পেট্রোলের বিলটা দাও। না মানে তোমার স্যাটাং কথাবার্তা ওই আর মানেতেই যে আটকে যায়, তা প্রেমের জানা আছে। দেখুন প্রেম ভাই, এমনভাবে বললে কিন্তু জেদের বসে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতে পারি। তুমি শোনা নতুন তো, তাই জানো না প্রেম নেওয়াজ যে জেদের ভাত কুত্তাকে খাওয়ায়। বি কেয়ারফুল। তৃষা চুপসে যায়। প্রেম একসঙ্গে 3টে অ্যালার্জির ঔষধ মুখে দিয়ে পানি খেয়ে নেয়। তৃষা একবার তার কণ্ঠমণির দিকে তাকায়। পানির প্রতিটি ঢোকে ওই উঁচু জায়গাটা কেমন ওপর নিচ হচ্ছে, কেমন করে যেন এক মুহূর্তে তার শরীরের লোমকূপগুলো নড়ে ওঠে। একটা অদ্ভুত শিহরণ কাজ করে। এই অদ্ভুত শিহরণ কাজ করাটাও তো ভীষণ অদ্ভুত। এই খবিশ লোককে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিংস ছাড়া ভেতর থেকে অন্য কিছু আসা ঠিক না। প্রেম পানি খাওয়া শেষ করে ভুরু কুঁচকে তৃষার দিকে তাকিয়ে বলল, পানি খাওয়ার সময় এত নজর দেয়া লাগে? ছেলে মানুষ দেখনি? অবশ্য ছেলে অনেক দেখেছ, তবে প্রেম নেওয়াজের মতো বারুদ তো এক পিসি, দেখবে কেমন করে। হয়েছে, নিজের প্রশংসার করতে হবে না। প্রশংসা করলাম কই? ওইসব যেন তেন মানুষের সামনে করলেও সম্মান খোয়া যাবে। তৃষা মুখটা ভেঙচি দিতে প্রেম ফের বলে উঠল, শক্ত করে ধরতে বলেছি বলে এমনভাবে সুযোগ নিয়ে ধরেছ যে এখন শরীরে ভীষণ অ্যালার্জি হচ্ছে। 3টে ওষুধ খাওয়ার পরেও মনে হচ্ছে আরও 2টো খেয়ে 5টা করি। ভাইরাস কোথাকার। প্রেম ভাই, কি আমি আপনার বাইকটা চালাই? প্রেম এক মুহূর্তে বিচলিত হয়ে বলে, আরে না লেগে যায় যদি, তখন আমার কি হবে ভেবে দেখছো? তৃষা থমকে যায়। ওমা, এই লোকের দেখি মন বলেও কিছু আছে। তৃষার কিছু হয়ে যাবে বলে দুশ্চিন্তায় করছে। তা দেখে তৃষা প্রেমকে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম প্রেম ভাই, খারাপ ব্যবহারটাও করেছি। থাক, আপনি বরং বাইকটা চালালেন, আমি পেছনে বসবো। তৃষা ইমোশনাল হতেই প্রেম তৃষাকে ধাক্কা মেরে বাইকের সঙ্গে থেকে সরিয়ে বলল, আর শালি সর, তুই হেলান দিয়ে আমার বাইকের সঙ্গে বসে তার গায়ে নোংরা লাগিয়ে দিচ্ছিস। আর তোর লাগলে আমার কি? আমি তো আমার বাইকের কথা বলেছি। তুই চালাতে গিয়ে যদি আমার বাইকের গায়ে লাগিয়ে দেস, তখন তো আবার বাইকটার কত লাগবে আমার?
ওর গায়ে আসর পড়লে তখন আমার কি হবে? সর, ঘেসবি না। তৃষার ভেতরটা চুরমার হয়ে গেল। মনে হলে কেউ হাতুড়ি দিয়ে ইমোশনকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। প্রেম বুকটা বাঁকিয়ে কেবল চোখে কালো সানগ্লাসটা পরে বলে আস্তে বসবা ভুটকি, তোমার ওজন যেন আমার জানেমানের নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। তৃষা কোনো মতে বাইকে উঠে সে বলে, তোর জানেমনের হাওয়া একবার লিক করেছি না প্রেমের বাচ্চা, আবার করব। এবার সঙ্গে তোরটাও করব। পোস্তগোলা ব্রিজের সামনে বাইকটা পার্কিং করেছে প্রেম। সিগারেট ধরিয়ে ভুরু কুচকে বলল, দেবে নাকি একটা টান? আমি আবার দয়াসিদ্ধ, কাউকে না দিয়ে কিছু খাই না, খোদার নামে দিয়েই ফেলো টান। ওই যে দেখেন একটা কুত্তা বসে আছে, ওর সঙ্গে শেয়ার করে খান। তুমি তো একই গোত্রের, ওর আর তোমার খাও একই কথা। নদীর বক্ষে অস্তমান সূর্যের কমলা রশ্মি গলে গিয়ে ঝরে পড়ছে তখন। বিস্তীর্ণ জলে বিস্তার করছে অগ্নিদীপ্ত সোনালি আভা। স্রোতের বুক জুড়ে সেই আলো ঝিলমিল করছে একেবারে অগণন রত্নখচিত আয়নার মতো। বাতাসে ভেসে আসছে কাঁচা নদীর গন্ধ, কোথাও বা শৈবালের মৃদু সোঁদা সুবাস, আবার কোথাও দূরবর্তী মাঝিদের গর্জন, দূরে কোথাও আবার লঞ্চ স্টিমারের হুইসেল বাজছে। প্রেম সিগারেটে শেষবারের মতো একটা টান বসিয়ে ধোয়ার কুণ্ডলিটা বাতাসে ছেড়ে দিয়ে বলল, ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো? আমি বলেছি আপনাকে শুরু করতে, বলবে কেন? সব কথা বলতে হয় না, কিছু জিনিস নিজ থেকেই করতে হয়। ঢং দেখুন, আমি এখন বাসায় যাব, আর আমাকে আপনার ফিজিওলজি শেখাতে হবে না। ওইটার জন্য আমি একটা ভালো স্যার দেখে টিউশন নেব। পুরুষ মানুষের কাছ থেকে? তো কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে না। জাহান্নাম যাও তুমি। সবসময় আপনি এমন করেন। সরি না বললে কিন্তু আমি রাগ করে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেবো বলে দিচ্ছি। সেটা তো আমি সরি বললেও তুমি ঝাঁপ দেবে না সোনা। রাত তখন 11টা বাজে। বিছানায় তখন শিমলা মরার মতো পরে নাক ডাকছে। তৃষা এপাশ ওপাশ কিছুক্ষণ ফেরে ফোনটা হাতে নিল। প্রত্যুষকে একটা মেসেজ দিলে সমস্যা কি? সে তো খুব বেশি সময় নষ্ট করবে না, কিংবা জ্বালাতনও করবে না। আজ এমনিতেই মনটা কেমন জানি খারাপ। বাড়ির কথা মনে পড়ছে অনেক। তবে তৃষা তার বাবাকে ভালো করেই চেনে। সে কখনোই তৃষাকে খুঁজবে না, কখনোই না। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি একটা ভেবে প্রত্যুষকে মেসেজ দিয়ে দেয়। কিছুক্ষণের মাথায় প্রত্যুষের রিপ্লাই পেয়ে তৃষার মন নেচে ওঠে। প্রত্যুষ লেখে, রাত জাগা পাখির দলের নাম লেখার ইচ্ছে জেগেছে, ঘুমানোই যে ঘুম যেন কোথায় হারিয়ে গেছে। আমার চোখের পাতার সব ঘুম কে যে ছিনিয়ে নিয়ে গেল। কল দেই? তৃষা মানা করলো না। আজ জানেন সবটা কেমন অন্ধকার লাগছে। আমি না আপনাকে কিছু বলতে চাই। স্যার মতো কথা বললে বলা যায় না, বললে তো অন্য কারো কানে পৌঁছে যাবে। তৃষা কিছু একটা বলেও থমকে গেল। প্রত্যুষ ফের বলল, কি যেন একটা বলতে চাইছিলে? থাক, কিছু কথা বললে বোঝা যায় না, কিন্তু যদি আমি অনুভব করতে চাই। তৃষা সেই কথা শুনে মুচকি হাসলো। কিছু একটা বলতে যাবে তার আগে প্রত্যুষ বলল, এই তোমার সঙ্গে একটু পরে কথা বলে, একটা এমার্জেন্সি কেস এসেছে। তৃষা কলটা রেখে দিল। মনে মনে চোখটা বন্ধ করে একটা শান্তি নিয়ে প্রত্যুষের মুখশ্রী কল্পনা করার চেষ্টা করতে ভাসলো প্রেমের মুখটা। চোখ সরু করে লোকটা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। ধ্যাত, আজ রাতের ঘুমটা এবার গেল। প্রেম এই রাতের বেলা তৈরি হচ্ছে। পরনে কালো রঙের একটা হুডি, মুখে কালো রঙের একটা মাস্ক পরেছে। কেবল চোখ দুটো দেখা যাচ্ছে, তাতে কত মায়া জড়িয়ে। প্রেম একটু আগেই কাল একটা গোলাপ ছিঁড়েছিল গাছ থেকে, সেটা পকেটে রাখলে নষ্ট হবে, তাই রাখলো তার BMW S1000RR এর ওপরে। এটাও প্রেমের পছন্দের একটা বাইক। কালো রং ছাড়া অন্য কিছু ভালো লাগে না, তাই সবসময় বাইকের রং কালো। মানুষের যেমন একটা শখ থাকে, তেমনি প্রেমের শখ বাইক কালেকশনের। যতগুলো বাইক তার আছে তাতে একটা শোরুম তো অনায়াসেই দেয়া যাবে। প্রেম হেলমেট পরে আর দেরি না করে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেল। বাইকের শব্দেই সিদ্দিক নাজের ঘুমটা ভাঙলো। সে উঠে বারান্দায় আসার আগে প্রেম চলে গেছে। মুখটা কেমন যেন শুকিয়ে আসে সিদ্দিকের। সে কেবল বিড়বিড় করে একবার বলে, আজকে আবারও? রাত একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। এমন ভয়ানক স্বপ্ন কখনো এর আগে আসেনি। তনিমা আফরোজ দোয়া পড়তে পড়তে ডাইনিং রুমে গেল।
গ্লাসে জল ঢেলে খেয়ে বারান্দায় গিয়ে বসলো। মেয়েটা তার কই থেকে কই গেল কিছুই জানে না। কেন যে এমন করলো? তৃষার বাবা তারিকুল ইসলাম ভেতর দিয়ে একটু অন্যরকম। দুনিয়ার সব কিছু সে সহ্য করতে পারবে, তবে অসম্মান নয়। কত আদর যত্ন দিয়ে তৃষাকে মানুষ করিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, কখনো কোনো কিছুতেই বাধা দেয়নি। ওর সাথের যখন সবার বিয়ে হয়ে গেল তখনও পড়িয়েছেন মেয়েকে। সেই মেয়ে পরিবারের কোনো সম্মান রাখলো? সব শেষ, সব কিছুই শেষ। বাড়ির মেয়ে যেদিন বাড়ির অসম্মান করে পালিয়ে গেল, সেদিন রাতে তৃষার সব জিনিস সব কিছু বাড়ি থেকে ফেলে দিয়েছিলেন তরিকুল। মনে ব্যথা পেয়েছে তো তৃষাকে সেদিনই মনে মনে কবরে শুয়ে দিয়েছিলেন সে। ওই মেয়ে তার জন্য মৃত। বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়া থেকে শুরু করে কত আবদার রেখেছেন, তার ফল তো পেলেনি। সবাই যখন বলতো মেয়ে মানুষের এত নাচন কুদন ভালো না, একটা বিয়ে করাইয়া দাও সময় থাকতে থাকতে, তখন তরিকুল মেয়ের হয়ে সাফাই গিয়েছিলেন। তার ঢাল হয়েছিলেন। তৃষার একটাই সমস্যা, যুবরাজ রাজনীতি করে আর সেই রাজনীতি তৃষার বড্ড অপছন্দ। আরে বিয়ে করে স্বামীকে নিজের মতো করে গুছিয়ে নিলেই তো হতো। রাজনীতি করে তো কি হয়েছে? ওই ছেলের কত ক্ষমতা সেই সম্পর্কে ধারণা আছে? ওই দিন যুবরাজ যখন জিম্বি করেছিল, তাদের তখন লজ্জায় চোখে চোখ তুলে তাকানো সাহস না পেয়ে পাগলের মতো সব কর্মকাণ্ড করেছে। পাগল ভাবুক, ওই প্রশ্নের তো জবাব নেই, তাই পাগল হয়েই হায় হায় তার চোখে থাকুক। তনিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই রাতটা শেষ হয়ে ভোরের আলো ফুটবে কখন? সাউন্ড বক্সে তখন লো ভলিউমে একটা গান বাজছে, প্রেম আমার ও প্রেম আমার। সেই গানের সঙ্গে কে যেন শীষ বাজাচ্ছে আর গুনগুন করছে সেই বদ্ধ ঘরটিতে। কালো হুডি পরা লোকটার মুখে এতক্ষণ ভয়ানক দেখতে যেই মুখোশটা ছিল, সেটা খুলে টেবিলের উপর রেখেছে। হাতে তার একটা লাল গোলাপ। মুখোশটা মুখের ওপর থেকে সরাতেই তার অতি সুদর্শন মুখখানা দর্শন পাওয়া গেল। যে মেয়েটা ঘরের কোণে বাঁধা অবস্থায় পড়ে আছে, তার এই মুখশ্রী দেখে কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে একটা ভয়াল রূপ। লোকটা তাকে জীবিত রেখেছে অবশ্য, তবে এটাকে বেঁচে থাকা বলে না। আজকে দুদিন হলো তার পেটে কিছু পড়েনি। এখন সামনে যা পাবে তাই সে অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই সুদর্শন পুরুষটা কত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপনীয় স্থানগুলো ঝলসে দিতে একবারও পরোয়া করেনি। মেয়েটি প্রশ্ন করেছিল বিধায় তার নিচের ঠোঁটটা কেটে ওই ঘরে বন্দি করে রাখা হয়েছে, একটা হিংস্র কুকুরকে খাইয়েছে। লোকটা মুচকে হাসি দিয়ে উঠে দাঁড়ায়, এক পা দুপা করে মেয়েটির দিকে এগিয়ে এসে হাঁটু করে বসে চোখের সামনে থেকে চুলগুলো আলতো করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাতটা ছুঁয়ে বলে, কিরে পারলে? যার সঙ্গে সংসার করবে বলে কথা দিয়েছিল তাকে চিরদিনের মতো ছেড়ে অন্য করো বাসরে গা ভাসাতে। লোকটি মেয়েটির হাতের মেহেদির দিকে ভালো করে চাইল। এই রং যে তার মস্তিষ্কের নিউরনে কারফিউ জারি করছে। ওই রং সে কিছুতেই সহ্য করতে পারছে না, অসহ্যকর ঠেকছে। মেয়েটির আতঙ্ক তখন যেন আকাশচুম্বী। ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতিতে সে স্তব্ধ। কেবল কাঁপছে তার শরীর। মেয়েটি কথা বলার অবস্থায় নেই। ঠোঁটটা কাটার পর মুখ থেকে শুরু করে চোখ সব কিছুই ফুলে ফেঁপে ওঠে। তবুও সে গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কেবল বোঝাতে চাইল, আমায় মেরো না, আমার সংসার জীবনের ফুলটা এভাবে ছিঁড়ে ফেলো না, আমায় আমার স্বামীর কাছে ফিরতে দাও। লোকটি এবার আবার বলে উঠল, অন্য কারোর জন্য মেহেদি পড়তে পারবে না, কিছুতেই না। সে তৎক্ষণাৎ পকেট থেকে চাকুটা বের করে মেয়েটি কিছু ভেবে ওঠার আগেই একের পর এক আঘাত বসিয়ে দিল তার হাতের ওপরে। ওপরের দিকে, অপর দিকে, যেখানে যেখানে মেহেদির রং ছিল সব ঢেকে দিল। কখন যে গতি বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, হাতের চামড়া ভেদ করে মাংসের আবরণ হাঁ করে বেরিয়ে এলো। লোকটির সেদিকে খেয়াল নেই। খেয়াল সেই রক কেটে যাওয়ার পর মেয়েটি সেই কখনই কাতরাতে কাতরাতে দম ছাড়ল। তাতেও যেন খুনের স্বাদ মিটল না। সে মৃত মেয়েটিকে শুয়ে দিয়ে গলায় বড় ছুরিটা ধরে কোপের পর কোপ বসিয়েই চলল। যতক্ষণ না আলাদা হয় ঠিক ততক্ষণে গলার থেকে বেরিয়ে আসা রক্তে সে রঞ্জিত। তার তো সেই গন্ধটারই দরকার ছিল। সে ফ্লোরে ছড়িয়ে পড়া রক্তগুলো হাতে মেখে আনন্দ লাভ করল। গালে মুখে ছিটকে আসার পরও সেই রক্ত ইচ্ছে করে সে মুখে মাখল। নাকের কাছে গিয়ে চোখ বুঝল, তবে একটা কাজ করা বাকি। খুনি উঠে টেবিলের কাছে গিয়ে কেঁচিটা হাতে তুলে নিল। সে গানের তালে
মিলিয়ে গলার জোর বাড়িয়ে গাইল, তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশঘর, ভেঙে যাও এই বুকের পাঁজরে ধু ধু মরুপ্রান্তর। তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুতে যাই আমি হাত বাড়াই কেন দূরে সরে যায়, ও প্রেম আমার, ও প্রেম আমার। গান গাইতে গাইতে গোড়া থেকে চুলগুলো কেটে নিয়ে বলল, এই চুলগুলো কোন পুতুলটার চুলে লাগাই বলো তো নবরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে তৃষা। আজ একটা প্রোগ্রাম আছে, কত মানুষ কত রং ঢং করে সেজে এসেছে। তৃষা গাছের সামনে দাঁড়িয়ে শিমলার সঙ্গে তাদের আলোচনা করছে। একটা মেয়ে একটু আগে সামনের গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাকে দেখে তৃষা শিমলাকে বলল, দেখ দেখ মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তে হীরা আলমের বউ, খালি সাজলেই হয় না। সে ভাবছে তাকে কত সুন্দরী না লাগছে বলে দুজনের যে কি হাসি। পাশে দুটো ছেলে যাচ্ছিল, তাকে দেখে শিমলা তৃষাকে বলল, এই তৃষা ওইটা তোর আর এইটা আমার। তৃষা মুখ বাঁকে বলল, না না সব তুই রেখে দে, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছি রে, এখন ওই বান্দাকে পেলেই হয়েছে। তৃষা তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল, হঠাৎ অনুভব করলো কেউ তার ওড়নার পেছন থেকে হাত দিয়েছে। ওই শালা প্রেম নিশ্চয়ই, আজকে সে প্রেমকে এমন একটা ঘুষি দেবে না, একেবারে বংশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মাইরি। তৃষা গালি দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখল একটা কালো মতো ছেলে তার ওড়নাটা টেনে ধরেছে। তার সঙ্গে আর একটা ছেলে আছে। তৃষা রেগে কিছু বলতে যাবে, তার আগে পাশের ছেলেটা বলল, বেশি তেজ এখানে চলে না, আমাদের ভাই রাজনীতি করে, ছাত্রলীগ চেনমে, ছাত্রলীগ নাকি ঘাতক লীগ, তাতে আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলেই ওড়না টেনে ধরতে হবে না? তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজেই তৈরি করতে পারি, ওড়না ছাড়েন নইলে দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো হেসে উঠল। ততক্ষণে সেখানে জড়ো হয়ে গেছে অনেক মানুষ, সবাই কেবল দেখছে, কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তৃষা একবার চারদিকে তাকালো, এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরম হয়ে যায়। শিমলা কি করবে বুঝতে পারছে না। তৃষা ওড়নাটা ছিনিয়ে নিতে যাবে, তার আগে ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের জনকে বলল, আজকে রাতে আমার রুমে একেই পাঠাবি, তেজ কতখানি একটু মেপে দেখতে হবে না? তৃষা কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটার কাঁধে কেউ একজন হাত রাখল। ছেলেটি পাশ ফিরে তাকাতে আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। প্রেম সকলের সামনে তৃষার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটাকে রুমে নিয়ে যাবেন? রুচি দেখছি আপনার মাটির নিচে চলে গেছে, ওর থেকে তো ওর সাথেরটাই ভালো। শিমলা ভয় আরও চুপসে গেল। তৃষার তখন রাগ আর ঘৃণায় চোখ দিয়ে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। প্রেম সেই জল দেখে আরও হাসল। ছেলেটির কাঁধে চাপড় মেনে বলল, এমন তেজ মেপে দেখবা ভাই যেন চিৎকার করার ক্ষমতাও হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দেমাক কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস, অন্যজনের চোখের জলে তীব্র ঘৃণা। ঝর্ণাটা ছেড়ে ফুপিয়ে কেঁদে ওঠে তৃষা। আজ এতটা অসহায় লেগেছিল। বাবা সবসময় বলতেন এমনভাবে চলবে যেন গায়ে একটা পিঁপড়া বসতে না পারে। পিঁপড়াটা আজ বসে গেল। তৃষা অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, তবুও বলতে পারেনি। ওই প্রেম নেওয়াজ আসলে একটা জঘন্য একটা মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওই রকম মানুষরা কেবল ছোট করেই দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানেই তাদের শরীরটা সব, মন অস্তিত্বের দরকার নেই, মোটে দরকার নেই। তৃষা গোসল সেরে বের হতেই পাশের রুম থেকে শিমলার মায়ের কটু কথা শুনতে পেল। বিনে পয়সা এখানে খাচ্ছে থাকছে, কবে যাবে? কিছু ঠিক করে না বললে তো সব বাড়ির মানুষই এমন রিয়াকশন দেখাবে। তৃষা ব্যাগ থেকে পার্সটা বের করলো। হাতে টাকা পয়সা নেই, যা ছিল তাও ফুরিয়ে আসছে। তাকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কাজ খুঁজতে হবে। শিমলাকে সেই বিষয়ে বলে রেখেছে। টিউশন হলেও চলবে, শিমলা খোঁজ রাখবে বলেছে। এই শিমলা মেয়েটার সঙ্গে প্রথম পরিচয় গত বছরের শুরুর দিকে ফেসবুকে। তৃষার ফেসবুক উপন্যাস পড়া হয়। পছন্দের একটা লেখিকার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলো সে একদিন। সেই গ্রুপ থেকে শিমলার সঙ্গে পরিচয়। পরিচয়হীন একটা মানুষের সঙ্গে যে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারেনি তৃষা।
তৃষা শিমলাকে নিজের পছন্দ অপছন্দ সব ধরনের কথাই বলতো। পালানোর বিষয়টা নিয়ে যখন বলেছিল তখন সেই বলল এখানে আসতে, মেয়েটা কত ভালো। তৃষা পুরনো আইডিটা নষ্ট করে ফেলেছে, সিমটাও ফেলে দিয়েছে, এখানে এসে সব কেনা নতুন করে নতুন একটা আইডিও তো খুলেছে। হোয়াটসঅ্যাপটা লগ ইন করে যেদিন চিত্রার নাম্বারটা সেভ করেছিল ফোনটা হাতে নিতে দেখলো চিত্রার 2টো কল এসেছে। তৃষা বিপদে পড়লে কিংবা সিদ্ধান্ত নিতে গেলে যখন দ্বিধায় পড়ে তখন যে মানুষটার কাছে নিঃসংকোচে সাহায্য পরামর্শ চাইতে পারে সে হচ্ছে ফারাজ এলাহির ভালোবাসার রমণী। ফারাজ এলাহির নামটা নেওয়ার কারণ আছে, কারণ যতবার চিত্রাকে স্মরণ করবে ততবার ফারাজের চিন্তা আপনা আপনি চলে আসবে। ফারাজের সঙ্গে কখনোই তেমনভাবে ফোনে কথা হয়নি। আসলে হবে কেমন করে, বউ পাগল একটা লোক, অন্য কারোর সঙ্গে কথা বলার সময় আছে। তবে চিত্রার স্বামীর জয়গান প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। সেই বর্ণনা সেই বলি শুনলে যুবতী কেন বুড়ো একটা মহিলা আফসোস করে বলবে আমার একটা ফারাজ এলাহি চাই, ফোন দিয়েছিল 2 ঘন্টা আগে, এখন ব্যাক করা কি ঠিক হবে? ভাবতে না ভাবতে দিয়েই ফেললো। প্রথম কলটা তুলল না চিত্রা, পরের বারটা তুলতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আরে রোমান্সের সময় কোনো ছোট লোক ডিস্টার্ব করে, এত চুলকানি কেন? কথাগুলো যিনি বলেছেন তিনি ফারাজ এলাহি, আর যাকে বলেছেন সে অসময়ে বিরক্ত করা তৃষা। যদিও কে কলটা করেছে দেখেওনি, হয়তো বিরক্ত মনে হয়েছে তাই চিত্রার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে দিয়েছে। চিত্রা কিছু বলতে গিয়েও পারল না, ফারাজ ফোনটা কেটে দিল মুখের ওপর। তৃষার বুঝতে বাকি রইল না যে সে একটু নয় বরং পুরো অসময়ে জরুরি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু এখন বেলা কয়টা বাজে ইতালিতে? এই ফারাজ নামক লোকটার কি সবসময় এমন জরুরি কাজ থাকে নাকি? যেদিন তৃষা নিজে থেকে কল দেয় সেদিনই এমন হয়? সেদিন পুরোটা রাত কেবল এপাশ ওপাশ ফেরে তৃষা, ঘুমাতে পারে না, এতটা কষ্ট লাগে। প্রত্যুষকে কল করেছিল, ব্যাক করেনি, লাইনেও এলো না আজকে। থাক, তাকে বিরক্ত করে লাভ নেই, তার তো অনেক কাজ, তৃষার মতো বেকার নাকি? তবে যতবার রাতে ভাবলো তার হাতে তো টাকা নেই, বাসায় ফেরার উপায় নেই। বাড়িতে ফিরলে যুবরাজ তুলে নিয়ে গিয়ে হলেও তাকে বিয়ে করবে। ওই লোককে বিয়ে করা সম্ভব নয়, বয়সে কত তফাৎ তাদের, আর পছন্দ অপছন্দ। যতই ক্ষমতা হোক, মানুষ তার জন্য পাগল থাকুক না কেন, এমপি হোক না কেন, তৃষা ওই রাজনীতিকে চরমভাবে ঘৃণা করে। ভালো মানুষও রাজনীতি ক্ষমতা টিকে রাখতে খারাপ পথ বেছে নেয়। ওই পথ কাউকে ভালো থাকতে দেয় না, অসুরে বদলে ফেলে। তবে ভার্সিটির সেই ঘটনার কথা যখন যখন মনে পড়ল তৃষার, তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রেম নেওয়াজ খারাপ মানুষে জানতো, কিন্তু এতটা জঘন্য তা জানতো না। ভালো হলে তো ছেলে দুটো তার সামনে কথাই বলতে পারতো না, দিত ধরে কেলানি। এত শরীর ফিট রেখে বডি করে লাভ কি যদি একটা ছেলে একটা মেয়েকে নোংরা কথা বলে তার প্রতিবাদ না করে উল্টো তালে তাল মেলানো। তৃষা পাশ ফিরল, চোখের জল গিয়ে পড়ল। তৃষা, তুই তো দুর্বল না, জানোয়ারকে জানোয়ারই ভাববি, মানুষ ভাবার দরকার নেই। আর প্রেমের থেকে এর চেয়ে বেশি কী বা আশা করিস তুই? সকালবেলা পুরান ঢাকার অলিগলি ভেদ করে হেঁটে গেলে দূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকটা চোখে পড়ে। চারিদিকে গাছপালা, বিজ্ঞান অনুষদের চান পাশে কতগুলো কৃষ্ণচূড়া ফুল, কি সুন্দর দেখতে যা লাগে। আজকে সকাল থেকে প্রেম নেওয়াজকে দেখতে পায়নি সে, ভালোই হয়েছে, এই লোককে দেখলে ঘৃণায় শরীর জ্বলবে। ক্লাস শেষে বের হতেই শিমলার ফোনে একটা কল এলো, সে রিসিভ করে কথা বলে তৃষাকে জানালো, জানিস তোর জন্য একটা গুড নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে, কোনটা শুনবি আগে? দুটো একসঙ্গে বল। তোর জন্য চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছু নয়, একটা ছাত্রী পড়ালে কতই বা বেতন পাওয়া যাবে, থাকা খাওয়া চলাফেরার খরচ উঠে যাবে। আরে যাবে কিভাবে? যেই মেয়েটাকে পড়াতে হবে সে 1 নম্বরের গবেট শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চায়, তাও এমন মহিলা টিচার যে তাদের বাড়িতেই থাকতে পারবে আর 24 ঘন্টা টাইট দিয়ে মেয়েটাকে সোজা রাখতে পারবে বদ থেকে। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতে পারবি, মাস শেষে ভালো মাইনেও আছে। তাছাড়া তোর দরকারি জিনিসপত্রের খরচ তো তারা দিবেই। তৃষার মন খুশিতে ছলছল করে ওঠে। তবে এত সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ কাউকে দেয়? একটু বেশি হয়ে যাচ্ছে না? শিমলার সঙ্গে হাঁটতে হাঁটতে তৃষা শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই দেখল সেখানে প্রেমের বাইকটা দাঁড় করানো। সেখানে কেবল
যে প্রেমের বাইকটা রাখা আছে সেখানে, সেটা বললেও ভুল হবে, কারণ সেখানে অঙ্কুর সহ আরও অনেকগুলো ছেলে ছিল। প্রেমকে সবাই ঘিরে রেখেছে। প্রথম দেখায় যে কারো লাগতে পারে কোনো মানুষ মরে গেছে আর সবাই তাকে দেখার জন্য ভিড় করেছে। তৃষা গানের শব্দ পেয়ে 2 পা এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে। 2 পাশের মানুষ তার দিকেই তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে মনোযোগ সহকারে। সে এগিয়ে গিয়ে ভালো করে তাকালো সেই ছেলেটির দিকে। ডান হাতে কালো ব্রেসলেট পরা, গলায় কালো মতো একটা লকেট, মনে তো হচ্ছে কালো একটা কাইটনের সঙ্গে গিটারের মতো দেখতে একটা লকেট লাগানো। ছেলেটির পরনে একা চেক শার্ট, ঝাঁকড়া চুলগুলো পড়ে আছে চোখের সামনে, শার্টের সঙ্গে রোদ চশমাটা ঝুলানো। তৃষা কাছে আসতেই সেই ছেলেটি তীক্ষ্ণ চাহনি আর দৃষ্টির সঙ্গে মিলিত হয়। ছেলেটি গিটারটা কোলে নিয়ে টুংটাং শব্দ তুলে তৃষার চোখের দিকে সে গান ধরল। আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে, আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। হঠাৎ আকাশ ভেদ করে বৃষ্টি নামে। শিমলা তাড়া দেয় তৃষাকে যাওয়ার জন্য। তবে তৃষা একইভাবে চেয়ে থাকে প্রেম নেওয়াজের দিকে। মানুষজন জায়গা ছেড়ে কোথাও নড়ছে না। প্রেম নেওয়াজের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি? শিমলা তৃষার সামনে গিয়ে 2টো মেজাজ ছিল। তাদের মধ্যকার একজন শিমলাকে বলে, আরে খবর পেয়েছো কি? ওই ছাত্রলীগ নেতা আর তার চামচা এখন হাসপাতালে ভর্তি। আল্লাহ জানে কাল তো ভালো ছিল, কে এমনভাবে পশুনে পেটাতে পারে, জানো কিছু? শিমলা মাথা দুপাশে নাড়ালো। সে জানে না কিছু, তবে মেয়ে দুটো চলে যেতে একবার প্রেমের দিকে তাকালো। তারপর তৃষাকে হিসিস করে বলল, কিরে, আমার তো মনে হচ্ছে প্রেম ভাই মেরেছে, তুই কিছু জানিস নাকি? তৃষার দৃষ্টি এবার আরও গভীরভাবে মিলল প্রেমের দৃষ্টির সাথে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে, তবুও কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তৃষা প্রেমের দিকে তাকে শেষবার মনে মনে শুধিয়ে উঠল, আপনি যে ওই ছেলে দুটোকে কুত্তার মতো উদম কেলিয়েছেন, তা বুঝতে তৃষা ন্যানো সেকেন্ডও খরচা করতে হয়নি। আহা প্রেম ভাই, আপনার এতগুলো রূপ নিয়ে চলাফেরা করতে বুঝে একটু কষ্ট হয় না? তৃষার ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা হয়। এখন মনটা ফুরফুরে লাগছে। লাগার কারণ আছে, ওই যে প্রেম নেওয়াজ যে কেলানি দিয়েছিল। শালার ঘরে শালার জন্য কত লিটার চোখের পানি অপচয় হয়ে গেল রে। এসব কষ্ট কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল সে। প্রত্যুষের সঙ্গে যেদিন তার বিয়ে হবে সেদিন একটু কান্না করতে হবে না? না কাঁদলে বিয়ের ফিলিংস আসে নাকি? কিন্তু এত দামি মেকআপটা যদি খাল্লাস হয়ে যায়। শিমলা ওই বাড়ির ঠিকানা তৃষাকে দিয়েছিল, জিনজিরায় বাড়িটা। নামটাও তো খেয়াল করেনি। আগে তো ওই এলাকায় গিয়ে পৌঁছাতে হবে। যাওয়ার সময় শিমলা এমনভাবে কাঁদছিল যেন তৃষা মরে টরে গেছে, আর কখনো দেখা হবে না। আর ওর মাকে দেখো, সে তো কত ঢং করে বলল, এখানে থেকে গেলেই পারতে মা। ইস কি ঢং! অথচ পাশের রুমে তৃষা এখনো যায় না কেন তা নিয়ে কাহিনী করছে সে। বাড়ির সামনে দাঁড়িয়ে শিমলাকে আবারও কল দেয়। ভুল কোনো ঠিকানা দিল নাকি? শিমলা নিশ্চিত হয়ে জানলো তার দেয়া ঠিকানায় কোনো ভুল নেই। ভুল হতেই পারে না। তৃষা গেটের সামনে তাকে আরও একবার নাম ফলকের দিকে স্থির দৃষ্টি করলো। বাড়ির নাম নেওয়াজ কুঠির। ওই ঘুরে ফিরে নেওয়াজই রাখতে হলো। যেখানে যায় সেখানে নেওয়াজ চলে আসে। আর ভালো লাগছে না রে। তবে নেওয়াজ তো বাংলাদেশে কত নেওয়াজই আছে। প্রেম নেওয়াজের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা অন্য কোনো নেওয়াজদের বাড়ি হবে। তৃষা দারোয়ানকে বলে ভিতরে ঢুকতে দেখলো একটা কালো প্রিমিয় ভেতর থেকে বের হচ্ছে। প্রথমে দেখতে পায়নি তৃষা। আচমকা গাড়ির সামনে পড়তেই থমকে যায় সে। ড্রাইভিং সিটে বসা ব্যক্তিকে দেখার আগেই সে গ্লাস নামে আঙুল বের করে ইশারা করে তৃষাকে কাছে আসার জন্য। তৃষা কাছে এসে তাকাতেই থমকে যায়। একই সঙ্গে থমকে যায় সেই মানুষটিও। দুজনে একসঙ্গে বলে ওঠে, প্রত্যুষ আপনি? তৃষা তুমি? নেওয়াজ কুঠিরের অন্তর্মহলে সবাই একত্রিত হয়েছে। প্রত্যুষের আর বাইরে যাওয়া হলো না। তৃষার তো খুশিতে হাতির 5 পা দেখার মতো অবস্থা। এবার মনে হয় এক দফা এক দাবি আন্দোলন করে হলেও মিসেস দেওয়ান তাকে এই যাত্রায় হতেই হবে। কিন্তু এমন ভদ্রলোককে পটাতে হলেও নিজের ভদ্রলোক হওয়াটা আগে অতীব গুরুত্বপূর্ণ। তৃষা মনে মনে ঠিক করে নিয়েছে, এখান থেকে সে একেবারে নম্র ভদ্র আচরণ করবে। এখন থেকে কম কথা বলবে, এমন ভাব করবে যেন গালি নামক শব্দ সে 20 বছরের জীবনে প্রথম শুনল।
তাকে এমন ভাব বজায় রাখতে হবে যেন সে মুখ খুলে বলতে পারে, আমি কালি, নলি, খালি, জালি সব শব্দ শুনেছি। হেমা, এই গালি আমার কি? ওই যে মুরগির পেটে যে গিলা থাকে না, ওইটার কথা বলছেন নাকি? হেতিজা কাজের মেয়েকে দিয়ে আগেই তৃষার জন্য রুম ঠিকঠাক করে রেখেছেন। প্রথম যখন তৃষাকে দেখলেন তখন কিছুক্ষণ হা হয়ে চেয়ে রইলেন। মেয়ে তো ভারী সুন্দর, পটল চেরা চোখ, গোল গোল একটা মুখ, চুলগুলো এত একটা লম্বা না, তবুও তো ভীষণ মিষ্টি দেখতে। তাছাড়া মেয়ের ব্যবহার দেখেছ, পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। তবে হেতিজা সবচেয়ে বেশি খুশি তো তখন হয়েছেন যখন জানলেন তৃষা আর প্রত্যুষ এই কাপড়কে আগে থেকেই চেনে। ছেলে তার মেয়েদের সাথেও কথা বলে, তাহলে যাক, ভালোই হলো। ছেলের যদি এই যাত্রায় কাউকে মনে ধরে, একটা গতি হয়, ভালোই হবে। হেতিজা তৃষাকে পই পই করে বললেন, শোনো মা, আমার মেয়ে প্রেমান্তি, কিন্তু হাড়ে বজ্জাত স্বভাবের। কাজের কাজ ছাড়া দুনিয়ার সব অকাজ কুকাজ এক্সপার্ট। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলে আছে কতগুলো, ওগুলোকে ওপ্পা না আপ্পা ওই সব ডাকে। রাতে ওদের ছবি বালিশের নিচে রেখে না ঘুমালে তার নাকি স্বপ্নে ব্যাঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্য তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সঙ্গে রেখে মানুষ করবে বলে রেখেছি। তোমার টাকা পয়সা যাবতীয় খরচা নিয়ে কিছুই চিন্তা করতে হবে না, তুমি খালি মেয়েটাকে মানুষ করে দাও। মাথায় তার প্রেম পীড়িতের ভূত, ওই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টারে পড়ে আছে, এইচএসসি দেওয়া আর হচ্ছে না। এসএসসিটা অনেক কষ্টে দিয়েছে, তাও কোনো মতে পাশ করে। ওর সাথে মেয়েটা পড়ালেখায় ভালো ছিল, ওটাকে ঘুষ দিয়ে সব দেখানোর জন্য রাজি করেছিলাম। কত কাহিনী। হেতিজার কথা শুনে তৃষার মাথাটা ভনভন করে উঠেছিল। কি একটা অবস্থা। পরে ভাবলো, হবুন অন্যদিনই তো, একটু সাহায্য সহযোগিতা তো ফকির মিসকিনদেরকেও করে, আর ননদকে করতে পারবে না? এত ছোট লোক না তো সে। তৃষা প্রেমার সঙ্গে পরিচয় হয়ে একেবারে রুমে গেল। বড়লোকের সব বড়লোকই কারবার। এত আলিশান রুম, বারান্দায় দাঁড়িয়ে ডান দিকটার টাকাতে অনেকটা দূরে বাতি দেখতে পেল, ভালোই একটা আলো। অন্ধকার তো তাও রাতের বেলা, এত বুঝলো না ওইখানে কি থাকতে পারে। তবে কিছুক্ষণের মাঝেই তার রুমে প্রত্যুষ প্রবেশ করলো। তারপর জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তৃষা আর চোখে একবার প্রত্যুষের বুকের দিকে তাকিয়ে পরক্ষণে বলল, আপনি খালি গায়ে জিম করবেন, গোসল সেরে এসে নগ্ন বুকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর সেসব আমি মাঝে সাঝে উকি ঝুঁকি মেরে দেখব। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? কি চুপ কেন, কথা বলো। তৃষার হুঁশ ফিরতে সে বলল, আরে না না, অসুবিধা হবে কেন? যেই সুবিধা আপনারা দিচ্ছেন, তবে এখনও ভাবতে পারছি না আপনার সঙ্গে এমনভাবে দেখা হয়ে যাবে, আর এখন থেকে সাক্ষাৎটা রোজ হবে। প্রত্যুষ মুচকি এসে বলল, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফোর্ট হবে। আজকে একটু কফি হলে ভালোই হবে, ওইটা আমি বানাচ্ছি। তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। এই সময় কেন ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলবো না। ভয়ের কি আছে? আরে না, ভয় হবে কেন? তবে আজকে এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি, বাড়ির মানুষ কি মনে করবে? টিচার হওয়ার আগে কিন্তু পরিচয়টা আমার সঙ্গে হয়েছিল। তা ঠিক। তৃষা মুচকি হাসল। ছাদে এসে দুজনে কার্নিশে পাশাপাশি বসে পড়ল। রাত তখন অনেকটাই হয়েছে, শহরের আলো নিচে ঝলমল করছে, তবে উপরে আকাশ পুরো অন্যরকম। আধখানা চাঁদ ভেসে আছে, চারপাশে অগণিত তারা। প্রত্যুষ চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চাঁদটাকে যত দেখি ততই মনে হয় ও একেবারে নিঃসঙ্গ। কোটি কোটি তারা আছে চারপাশে, তবুও সে কত একা। তৃষা হালকা হেসে জবাব দিল, চাঁদের নিঃসঙ্গতাই তো ওকে আলাদা করেছে। যদি সবার মতো হতো তাহলে হয়তো আমরা ওর দিকে এমনভাবে ফিরে তাকাতামই না। প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আলাদা হয়ে থাকাটা কি সুখের? আমাদের জীবনও তো এমন, ভিড়ের মধ্যে থেকেও একা হয়ে যায় আমরা। এই একাকিত্ব কি আদৌ সুখ দেয়? তৃষা একটু থেমে গম্ভীর হলো। হয়তো এটাই বাস্তবতা। সবাই ভাবে তার চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু শেষমেশ নিজের লড়াইটা একাই করতে হয়। হাওয়া একটু জোরে বইল, তৃষার চুল উড়ল বাতাসে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। তৃষা এবার বলল, আপনি কি খেয়াল করেছেন, দিনের আকাশে আমরা চাঁদকে দেখি না, কিন্তু সে তখনও থাকে। জীবনে অনেক সম্পর্ক এরকম, চোখে দেখা যায় না অথচ আছে। প্রত্যুষ মৃদু হেসে সায় দিল, হ্যাঁ, হয়তো আমরাও তাই। সব কথা বলি না, তবু আকাশের মতোই চুপচাপ পাশে থেকে যাই। আচ্ছা, তুমি খেয়াল করেছ, শহরটা দিনে যত কোলাহল করে, রাতে ততটাই একা হয়ে যায়।
তৃষা চায়ের কাপটা আঁকড়ে ধরে বলল, শহর একা হয় না, একা হই আমরা। দিনের ভিড়ে সেটা বুঝি না, রাতে আকাশের নিচে টের পাই। প্রত্যুষ হালকা হেসে ফেলল, তুমি সবকিছুতে এত দার্শনিকভাবে দেখো কেন? এটা দর্শন নয়, এটাই তো বাস্তবতা। আমরা কত দৌড়াই, কত হাসি আনন্দ করি, অথচ শেষমেশ নিজেদের ঘরে ফিরে আবার চুপ হয়ে যাই। সত্যি কথা বলতে কি, আমি মাঝে মাঝে ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। এই যে পড়াশোনা, কাজ, শেষমেশ কি এসবের ভিড়েই আমাদেরকে হারিয়ে যেতে হবে? প্রত্যুষ গম্ভীর হলো, আলাদা হয়ে থাকা সহজ নয়, আবার ভিড়ের সঙ্গে মিশেও নিজেদের মতো থাকা কঠিন। এই তো আমাদের লড়াই। কিছুক্ষণ তারা চুপ করে রইল। উপরের তারাগুলো মিটিমিটি করে কেমন জ্বলছে তাকিয়ে আছে তাদের দিকে। তৃষা নড়েচড়ে বলল, আপনি কাউকে ভালোবেসেছেন কখনো? ভালোবাসার মতো সৌভাগ্য আমার জীবনে আসেনি, তবে একজনকে ভালোবাসতে দেখেছি, ধ্বংস হতে দেখেছি খুব কাছ থেকে। একতরফা ভালোবাসার ক্ষমতা সেদিন অনুভব করেছিলাম। তৃষা চুপচাপ শুনছিল। প্রত্যুষ পুনরায় ধীরে বলল, অদ্ভুত না? একতরফা ভালোবাসা মানুষকে কতটা কষ্ট দেয়, ততটাই বাঁচিয়ে রাখে। মনে হয় কেউ জানুক না জানুক, আমি অন্তত তাকে ভালোবেসেছি। এইটুকুই আমার বেঁচে থাকার কারণ, আমার জন্য এক টুকরো সান্ত্বনা। তৃষা ম্লান হেসে সায় দিল, কিন্তু সান্ত্বনা চিরকাল টেকে না। একসময় সেই ভালোবাসায় একাকিত্ব হয়ে ফিরে আসে। দুজনে কিছুক্ষণ চুপ। বাতাসে কেবল ঝাপটায় কাগজের শব্দ। প্রত্যুষ এবার গম্ভীর হয়ে বলল, ভালোবাসার আসল ভয়টা কোথায় জানো? শুরুতে নয়, শেষের দিকে। যখন বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তখনও বুকের ভেতর অনুভূতি থেকে যাচ্ছে, ভালোবাসা থেকে যাচ্ছে। বিচ্ছেদ আসলে ভালোবাসাকে মারে না, বরং আরও জাগিয়ে তোলে। তৃষা ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখ কোথাও দূরে। হয়তো ঠিকই, ভালোবাসা তো শেষ হয় না, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। আমরা ভাবি ভুলে গেছি, আসলে ভুলতে পারি না, বরং নীরবতার ভেতর আরও তীব্র হয়ে ওঠে ভালোবাসার ক্ষত। প্রত্যুষ মৃদু হেসে বলল, তাহলে কি ভালোবাসা মানেই শেষমেশ একাকিত্ব? তৃষা উত্তর দিল না। হাওয়ার ঝাপটায় তার চুল এলোমেলো হলো। সে কেবল দম নিয়ে বলল, হয়তো। তবু মানুষ বারবার ভালোবাসে, কারণ একাকিত্বের ভেতর যে শূন্যতা, সেটা ঢাকতে হলেও ভালোবাসতে হবে, বারবার, শতবার। নতুন কাউকে নয়তো একজনকেই বহুবার। জানো, আমি মাঝে মাঝে ভাবি, আমরা এত ভেতরের কথা আকাশের সঙ্গে বলি, অথচ একে অপরকে বলার সাহস করি না। তৃষা কাপ থেকে শেষ চুমুক নিয়ে উত্তর দিল, কারণ আমরা কথা বললে হয়তো বাস্তবতা পাল্টে যাবে, আর আমরা কেউই হয়তো সেটা চাই না। তৃষা এবার প্রত্যুষের দিকে তাকালো। প্রত্যুষ আর তাকালো না, কেবল বলল, চলো নেমে যাই, রাত অনেক হলো। আকাশ থাক তার মতো, আমরা আমাদের বাস্তবতায় ফিরি।